আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 দ্বিতীয় অধ্যায় শারীরশিক্ষার জৈবিক ভিত্তি। তাহলে প্রথমে দেখে নিই এই চ্যাপ্টারের মধ্যে কি আছে। তাহলে দেখো, প্রথম পয়েন্টে রয়েছে দেহ ভর সূচক বা বডি মাস ইন্ডেক্স। তাহলে দেহ ভর সূচক কাকে বলে? দেহ ভর সূচক বলতে বোঝানো হয় কোনো একজন ব্যক্তির ওজন ও উচ্চতার মধ্যে সম্পর্ক। দেখো, এই সংজ্ঞাতেও দেওয়া রয়েছে আমাদের এখানে যে উচ্চতা ও ওজনের সম্পর্ক। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? আমাদের উচ্চতার সাথে সাথে ওজন কতটা হবে সেটার অনুপাতটাকে আমরা কি বলছি? দেহ ভরসূচক বা বিএমআই। তাহলে এই বিএমআই নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? একটা সূত্র আছে। সূত্রটা কি? ওপরে ওজন বা দেহের ওজন। কিসের ওজন? দেহের ওজন। এই দেহের ওজনকে আমরা যদি উচ্চতা স্কোয়ার দিয়ে ভাগ করি, দেখো, উচ্চতা গুণ উচ্চতা, এবং সেই ইউনিটটা কি হবে? মিটারে হতে হবে, এবং ওজনটাও কিসে হতে হবে? কিলোগ্রামে হতে হবে। এছাড়াও আরেকটা হয় পাউন্ডে হয়, ইঞ্চিতে হয়, এটা তোমরা দেখবে। এরপরেই রয়েছে বিএমআই এর বিভিন্ন স্কেল। মানে এই বিএমআই আমরা যখন ক্যালকুলেট করব তখন যে আমাদের মানটা বেরোবে সেই মানটা কতর মধ্যে থাকলে ঠিক হবে। যেরকম 18.5-এর নিচে থাকলে, দেখো প্রথমেই পয়েন্টে রয়েছে, এটাকে বলা হয় আন্ডার ওয়েট। যদি কারোর বিএমআই ক্যালকুলেট করে বেরোয় 18.5-এর নিচে, তখন সেই ব্যক্তি কি হবে? আন্ডার ওয়েট হবে। এবং 18.5 থেকে 24.9 পর্যন্ত এটা হচ্ছে নর্মাল বা হেলদি। আর 25 থেকে 29.9 এটাকে কি বলা হচ্ছে? ওভারওয়েট। এবং 30 থেকে 34.9 বা 35 ধরা যেতে পারে এটাকে, মানে 30 থেকে 35-এর মধ্যে এটাকে আমাদেরকে কি বলা হচ্ছে? ক্লাস 1। ক্লাস 1 কি? ওবেস ক্লাস 1 বা স্থূলতা। তারপরে কি 35 থেকে 38.9 এটা কি রয়েছে? ভেরি ওবেস বা ক্লাস 2 বা স্থূলতা পর্যায়ে দ্বিতীয় ধাপ। আর সবচেয়ে বেশি রয়েছে, দেখো, 39 এর বেশি, মানে 40-এর বেশি যাদের হয়ে যাচ্ছে, সেটা ক্লাস 3-র মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এই বিএমআই ক্যালকুলেশনটা কেন দরকার আমাদের? আমাদের শরীর সুস্থ রাখার জন্য আমাদের এই বিএমআইটা, দেখো, এই একটা পয়েন্ট আমি স্টার মার্ক করে দিলাম যে 18.5 থেকে 24.9 এর মধ্যে থাকলে আমাদের শরীর সুস্থ থাকবে, দেহে রোগ ব্যাধি কম হবে, এবং মানসিক ভারসাম্য বজায় থাকবে। এর বেশি বা কম হলে কি হবে? আমাদের এগুলো বিঘ্ন ঘটবে বা এগুলোতে ক্ষতি হবে আমাদের। যেরকম উদাহরণে একটা দেওয়া রয়েছে, দেখো, কোনো ব্যক্তির ওজন 72 কেজি এবং উচ্চতা কত? 1.64 মিটার। তাহলে এই ব্যক্তির বিএমআই কত হবে? দেখো, 72 কেজিকে 1.64 × 1.64 দিয়ে ভাগ করলে আমাদের হয়েছে 26.77 মিটার, কেজি পার মিটার স্কোয়ার। তাহলে ইনি কি হয়েছে? ইনি দেখো 25-এর বেশি, মানে 24.9-এর বেশি। তাহলে 24.9-এর বেশি হলে আমরা কি বলেছি? যে ওভারওয়েট হবে। দেখো, এখানে আমাদের ক্যাটাগরিতে কি করে দিয়েছে? ওভারওয়েট। ঠিক একই রকমভাবে আর একটা নমুনা 1 দেখো, যার বয়স 25 এবং ওজন 45 কেজি, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। বিএমআই গণনা করলে কি হবে? তাহলে বিএমআই এর মান কত হয়েছে? 17.2। আমরা কি দেখেছি প্রথমেই? যে ক্যাটাগরিতে 18.5-এর নিচে হলে কি হবে? আন্ডারওয়েট। তাহলে আন্ডারওয়েট হলে একজন ব্যক্তির কি কি সমস্যা হতে পারে? প্রথম কোশ্চেনেই দেখো দেওয়া রয়েছে যে কোন ক্যাটাগরিতে পড়ে। তাহলে এটা কি হবে? আমাদের গ দাগ অ্যান্সার, আন্ডারওয়েট ক্যাটাগরি। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে, বিএমআই এর জন্য সঠিক গণনা পদ্ধতি কি? তাহলে সঠিক গণনা পদ্ধতি কি? দেখো, কেজি, ওজনটাকে কেজি তে রয়েছে এবং ভাগ কততে দেওয়া রয়েছে? উচ্চতা স্কোয়ার বা মিটার স্কোয়ার দিয়ে ভাগ করা রয়েছে। তাহলে এই অপশনটা আমাদের সঠিক হবে। আর একটাও অপশন সঠিক নেই, কারণ আমাদের কেজিকে উচ্চতা স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো, একটা উচ্চতা স্কোয়ার নেই, একটাতেই আছে, সেটাতেই আমরা টিক করলাম। 3 নম্বরে দেখো, বলেছে ওজন বাড়ানোর জন্য কোন কোন খাদ্যাভ্যাস দরকার। তাহলে দেখো, আমাদের 4টে অপশনের মধ্যে দেখো, প্রথমে রয়েছে ফল ও শাকসবজি খাওয়া। শুধুমাত্র ফল ও শাকসবজি খেলে ওজন বাড়বে না, এবং ফল শাকসবজি খেলে ওয়েট বাড়ে না। চর্বি তেলযুক্ত খাওয়া, এটা তো খাওয়া উচিত না, আনহেলদি খাবার। তাহলে আমাদের গ অপশনটা দেখো রয়েছে, প্রোটিন ও শর্করা বা ভিটামিনযুক্ত খাবার খাওয়া। এটা আমাদের সঠিক অপশন হবে। এবং 4 নম্বর রয়েছে দিনে মাত্র একবার খাওয়া। একবার খেলে কি করে হবে? যার ওজন বাড়াতে হবে। 4 নম্বর কোশ্চেন দেখো, বিএমআই কিসের ওপর নির্ভর করে? তাহলে ওজন ও উচ্চতার উভয়ের ওপর নির্ভর করবে। কিসের ওপরে? ওজন ও উচ্চতা।
আচ্ছা 18.5 দেখো 5 নম্বর দেখো বিএমআই 18.5-এর নিচে হলে এটাকে কি বোঝা হয়? এই যে আন্ডারওয়েট বা কম ওজন, এটাকে বোঝানো হবে। আচ্ছা আন্ডারওয়েট ব্যক্তির স্বাস্থ্যের জন্য কি কি ঝুঁকি রয়েছে? দেখো সবই অনেকগুলোই ঝুঁকি থাকে, তার মধ্যে এই যে 4টে অপশান আছে তার মধ্যে মেন যে আমাদের অপশান ক্লিক করে নিতে হবে খদাগ। খদাগে কি রয়েছে দেখো, হাড় দুর্বল হয়ে যাওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। এটা আমাদের অ্যান্সার হবে। 7 নম্বর দেখো কোশ্চেন, একজন আন্ডারওয়েট ব্যক্তিকে কিভাবে ওজন বাড়ানোর জন্য সাহায্য করা যেতে পারে? তাহলে একজন যার ওজন কম তাকে ওজন বাড়ানোর জন্য কি কি মানে সাহায্য করা যেতে পারে? আগেই করেছি যে প্রোটিন, শর্করা ও পুষ্টি জাতীয় খাবার গ্রহণ, আবার এটা রিপিট হয়েছে কিন্তু। দেখো নেক্সট কোশ্চেন, দেখো আরেকটা নমুনা উদাহরণ দেখো, যে শুভর বয়স 30 বছর, ওজন 60 কেজি, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, বিএমআই গণনা করো। যার আচ্ছা বিএমআই গণনা করে দিয়ে দিয়েছে, দেখো 21 রয়েছে এবং এর অনুযায়ী কোশ্চেন কিছু করে দিয়েছে। তাহলে কি দিয়েছে, আমরা দেখো বিএমআই কত পেয়েছি 21, আমরা কি পড়লাম 18.5 থেকে 24.9 মানে 25-এর মধ্যে থাকলে কি সঠিক ওয়েট বা সঠিক ওজন। তাহলে প্রথমেই দেখো এর বিএমআই রয়েছে 21, দেখতে পাচ্ছ তোমরা 21 মানে কি এটা সঠিক ওজন। তাহলে শুভর বিএমআই কি নির্দেশ করে? তাহলে আমাদের কি হবে, স্বাভাবিক ওজন, অপশান থেকে বোঝা যাচ্ছে। 2 নম্বর দেখো রয়েছে বিএমআই কোন পরিসর স্বাভাবিক ওজন নির্দেশ করে? মানে কোন পরিসর মানে স্কেলটা কত থেকে কতর মধ্যে আসছে। এই দেখো আমি একটু আগেই বললাম 18.5 থেকে 24.9 এর মধ্যে, কোশ্চেনে দিয়ে দিয়েছে। স্বাভাবিক ওজন বজায় রাখার জন্য শুভ কোন অভ্যাসটি অনুসরণ করেছেন? তাহলে কোন অনুসরণ করেছে, দেখো পর্যাপ্ত ঘুম, অবশ্যই ঘুম দরকার, নিয়মিত ব্যায়াম অবশ্যই দরকার, পুষ্টিকর খাবার গ্রহণ এটাও দরকার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, ঘ দাগ। তাহলে উপরে সবগুলো। স্বাভাবিক ওজন বজায় রাখা স্বাস্থ্যসম্মত কেন? স্বাস্থ্যসম্মত কেন? কারণ দেখো প্রথম অপশনে রয়েছে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়, এটা একটা পয়েন্ট দিয়েছে। তারপরে কি হয়েছে, হাড় ও পেশি মজবুত রাখে, মানসিক স্বাস্থ্য উন্নত করে, আর ওপরের সবগুলোই দেওয়া রয়েছে। তার মানে আমরা এটা দেখেই বুঝতে পারছি যে ওপরের সবগুলোই হবে, কারণ মানসিক স্বাস্থ্য তো উন্নতি করেই, ডায়াবেটিসের ঝুঁকি কমায়, অবশ্যই হাড় ও পেশি মজবুত করে রাখে, এটাও পড়েছি আগে। ঠিক একই রকমভাবে কেস স্টাডি পরে আর একটা দিয়ে দিয়েছে, সুমনের বয়স 35, ওজন 80 কেজি, 5 ফুট 7, বিএমআই গণনা করলে তার মান কত হয়েছে, 28.3। তাহলে এই যে 28.3 হয়েছে, তার মানে কি হয়েছে, এ দেখো 25-এর বেশি হয়ে গেছে, তার মানে কি একটু ওভারওয়েট হয়ে গেছে। তাহলে তার কি হয়েছে, আন্ডারওয়েট হবে না, স্বাভাবিক ওজন হবে না, স্থূলতাও হবে না, তাহলে অতিরিক্ত ওজন হচ্ছে, মানে ওভারওয়েট। ঠিক আছে। আচ্ছা ওভারওয়েট, এটা আমি গদাক কেন করলাম, ঘদাক কেন করলাম না? স্থূলতা কখন হবে, যখন আমাদের কি হবে 30-এর বেশি চলে যাচ্ছে, তখন স্থূলতা 1-এ যাবে একটা ক্যাটাগরি, স্থূলতা 2 ক্যাটাগরি আগেই পড়িয়েছি, তারপর কি আছে স্থূলতা 3 ক্যাটাগরি। আচ্ছা বিএমআই 25 থেকে 29-এর মধ্যে থাকা, 29.9 এর মধ্যে থাকা ব্যক্তির শারীরিক অবস্থায় কি বলা হয়? এই যে অতিরিক্ত ওজন, একটু আগে করলাম। আবার এরপরে দেখো 3 নম্বর দেখো, অতিরিক্ত ওজন ব্যক্তির স্বাস্থ্যের জন্য কি কি ঝুঁকি থাকতে পারে? তাহলে অতিরিক্ত ওজনের কি কি ঝুঁকি থাকতে পারে, দেখো হৃদরোগ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, রক্তচাপ হতে পারে, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যা হতে পারে। তার মানে কি হবে, ঘ দাগ অপশন, ওপরের সবগুলি। সুমন তার ওজন কমাতে সাহায্য করার জন্য কি পরামর্শ দেওয়া যেতে পারে? তাহলে কি কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে, মানে যে সমস্ত তেল জাতীয় খাবার বা ভাতে যেরকম আমাদের শর্করা বেশি থাকে সেগুলো একটু পরিমাণে কমাতে হবে, কিন্তু বুঝে শুনে কমাতে হবে। এবং তারপরে দেখো নিয়মিত ব্যায়াম করা, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা, প্রক্রিয়াজাত মানে কি, প্যাকেটজাত খাবার, এই আনলাম ম্যাগি 2 মিনিটে রেডি করে খেয়ে নিলাম, এগুলো খাওয়া উচিত নয়। তাহলে কি হবে, ওপরের সবগুলোই অ্যান্সার হবে। ঠিক একই রকমভাবে কেস স্টাডির পরেরটাও রয়েছে। কেস স্টাডি এটাতে কি রয়েছে দেখো, 40 বছর বয়স, ওজন তার কত 95, অনেক ওজন, এবং উচ্চতার সাথে ওজন অনেকটা বেশি, উচ্চতা দেখো 5 ফুট 4, এবং তার মান কত হয়েছে 32.5। এই 32.5 হলে আমি এখান থেকে, তোমরা বাদবাকিগুলো সব দেখে আমি মেন জায়গাটায় চলে আসছি, এটা কি হবে 30-এর বেশি, 35-এর কম বা 34-এর কম, এটা কত হবে, স্থূলতা 1, ক্লাস 1-এ চলে আসবে। ঠিক আছে। তাহলে এই ক্লাস 1-এ কি কি হবে, ডায়াবেটিস হবে, এগুলো এগুলো একটু করে সবগুলোই করেছি, এর আগেরটাই করে এসছি এগুলো। তারপরে দেখো পরের নমুনাতে দেখো, এটা কত দিয়েছে, বিএমআই দিয়েছে 44.1। 44.1 মানে কি হবে, আমাদের আমাদের স্থূলতা কোন লেভেলে চলে যাবে, স্থূলতা আমাদের 40-এর বেশি, তার মানে কি ক্লাস 3-তে চলে যাচ্ছে। 40-এর বেশি হলে কি হয়ে যাবে, ক্লাস 3-তে চলে যাবে। আর আগে আমরা কি করলাম, দেখো 30 থেকে 34.9,
এটা কি হবে ক্লাস 1। আর এখানে আরেকটা পর্যায়ে আছে, দেখি পরের প্রশ্নতে কেস স্টাডিতে এসছে কিনা, আর আসেনি। তাহলে আরেকটা পর্যায়ে আছে ক্লাস 2। ক্লাস 2টা কত? এই যে আমাদের 34.9 থেকে 40-র মধ্যে, 40-র আন্ডারে, এটা হবে কি ক্লাস 2। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে, তোমরা একটু দেখে নেবে। এটা কিন্তু এটার অ্যান্সার নয়, এটা আমি একটা বোঝালাম আলাদা করে, হ্যাঁ। এরপরে দেখো আমাদের এরপরের টপিক কি রয়েছে, রক্তের ধারণা। তাহলে রক্ত কি আমাদের সবার আগে জানতে হবে। রক্তটা কি তরল যোগ কলা বলা হয় রক্তকে, বা কানেকটিভ টিস্যু। দেখো বলেছে তরল যোগ কলা বলা হয়। তাহলে রক্তকে কেন তরল যোগ কলা বলা হয়? রক্তের মাধ্যমে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারের পুষ্টিগুণ বিভিন্ন কোষে কোষে মাংসপেশিতে পৌঁছে দিচ্ছে কে? রক্ত। এবং তার সাথে সাথে কি করছে, অক্সিজেন বহন করে নিয়ে যাচ্ছে, সারা শরীরে প্রবাহ করছে। তার জন্য কি হচ্ছে, রক্তকে বলা হয় তরল যোগ কলা। যোগ কলা এই কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে যোগ করা। তাহলে রক্ত কি করছে, পেশির সাথে শ্বাস প্রশ্বাস এবং খাবার পুষ্টিগুণ এইগুলো কি করছে, বহন করে নিয়ে গিয়ে কি সমন্বয় সাধন করছে। তাহলে মানবদের রক্তের কাজ কি দেখো, এই এই যেগুলো বললাম সেগুলি রয়েছে, কোষে কোষে অক্সিজেন পৌঁছে দেওয়া, পুষ্টিকর খাবার পদার্থ পৌঁছে দেওয়া, কোষ থেকে বিপাকযুক্ত রেচন পদার্থ দূর করে সরিয়ে নিয়ে যাওয়া, এবং রক্তের অনেকগুলির মধ্যে গুরুত্বপূর্ণ কাজ এই রেচন পদার্থ দূর করে নিয়ে যাওয়াটাও কাজ। রেচন পদার্থের মধ্যে কি অনেকগুলোই আছে, যেরকম ঘাম জাতীয় যে বিভিন্ন রকম বজ্র পদার্থ আমাদের শরীরে সবসময় উৎপন্ন হয়, সেগুলো কি করে, এগুলো টেনে নিয়ে গিয়ে বের করে দেওয়ার চেষ্টা করে সবসময় রক্ত। আচ্ছা, রক্তের উপাদান। রক্তের মধ্যে আমাদের কিছু উপাদান আছে, কি কি উপাদান নিয়ে গঠিত, যেমন দেখো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, রক্তরস বা প্লাজমা, আর অনুচক্রিকা বা প্লেটলেট। তাহলে লোহিত রক্তকণিকা, এটাকে কি বলা হয়, আরবিসি, রেড ব্লাড কর্পাসাল। তাহলে এই যে রেড ব্লাড বা লোহিত রক্তকণিকা, এর আয়ু কতদিন, পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 120 দিন। এরপরে দেখো শ্বেত রক্তকণিকা, আয়ু কত, 12 থেকে 20 দিন, ওই মনে করা হয় 14 থেকে 15 দিনই গড় আয়ু ধরে নেওয়া হয় শ্বেত রক্তকণিকার। আর অনুচক্রিকা কতদিন ধরা হয়, 7 থেকে 10 দিন বা 1 সপ্তাহ ধরে নেওয়া হয়। ঠিক আছে, এদের এবার কি আছে দেখো, পরের পয়েন্ট দেখো, রক্তদান কে বা কারা করতে পারে। 18 বছর মানে প্রাপ্তবয়স্ক হলে, এবং 60 বছরের নিচে মানে বৃদ্ধ যখন হয় না, তার মানে 60 বছর হয়ে গেলে সবাইকে মনে হয় বয়স্ক মানুষ। তাই বয়স্কদের আগ পর্যন্ত, যাদের বয়স মানে 59 বছর বা 60 বছর বয়সের আগে পর্যন্ত, তাদেরকে রক্ত নেওয়া যেতে পারে বা রক্ত দান করতে পারে। তাহলে তার ক্ষেত্রে ওজনেরও কিছু ক্রাইটেরিয়া থাকবে, কত কেজি থাকবে, 45 কেজি ওজন থাকতে হবে, এবং হিমোগ্লোবিনের মাত্রা কত থাকতে হবে, 12.5 গ্রাম, এবং হৃদস্পন্দন কত থাকতে হবে, 50 থেকে 100। সিস্টোলিক প্রেশার বা রক্তচাপ, রক্তচাপ কত থাকতে হবে, সিস্টোলিক হচ্ছে 100 থেকে 140, ডায়াস্টোলিক হচ্ছে 60 থেকে 90 থাকতে হবে। তবেই সেই ব্যক্তি রক্তদান করতে পারবে, মানে যে কেউ গিয়ে এই রক্তদান করতে পারবে না। রক্তদান করতে গেলে তার এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো দেখে নিতে হবে, না হলে সে অসুস্থ হয়ে যেতে পারে রক্তদান করার পরে। রক্তদানের উপকারিতা কি, অনেক উপকারিতা আছে, আমি মেন কয়েকটা পয়েন্ট বলছি। যেরকম মানসিক চাপ কমাবে, মানসিক উন্নতি ঘটাবে, ফ্যাটি লিভারে প্রতিরোধ করবে, দ্রুত ক্ষত নিরাময়ে সাহায্য করবে, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখবে। তারপরে কি হবে, অকাল বার্ধক্য রোধ করবে। হ্যাঁ, এই এখানে অনেকগুলো পয়েন্ট আছে, তোমরা পরপর দেখে নেবে, এগুলোই মেন মেন ইম্পর্টেন্ট। এরপর রয়েছে দেখো, সুরক্ষিত রক্তদান কাকে বলা হয়। মানে যে বললো আমি গিয়ে রক্তদান করব, সে রক্তদান করে ফেলবে এরকম বিষয় নয়। রক্তদান করতে গেলে তাকে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা শরীরে রোগ ব্যাধি নেই এরকম ব্যক্তির কাছ থেকে রক্ত নিতে হবে। ছত্রাক, মাদক, ঔষধ, রাসায়নিক বস্তুর উপস্থিতি থাকে না যে সমস্ত রক্তে, সেই সমস্ত রক্তগুলোকেই গ্রহণ করা হয়। এরপরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে দেখো, একজন ব্যক্তি কাছ থেকে কতটা পরিমাণ রক্ত সংগ্রহ করা যেতে পারে। তাহলে দেখো, যার ওজন 45 কেজি বা তার বেশি, 45 কেজির বেশি হলে দেখো 350 মিলিলিটার বা 350 ml রক্ত নেওয়া যেতে পারে। কিন্তু 55 কেজির ওপরে যাদের মানে ওজন, তাদের ক্ষেত্রে 450 ml রক্ত পর্যন্ত নেওয়া যেতে পারে। আচ্ছা, এরপরে দেখো রক্তদানের প্রয়োজনীয়তা আছে কি, রক্ত যদি কেউ প্রতিদিন 2 সেকেন্ডের জন্য একজন মানুষ রক্ত প্রদান করে প্রতিদিন, সারা পৃথিবীতে কথা হিসেব করা হচ্ছে, তাহলে কি আমাদের রক্তর যে ঘাটতি সে পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো সর্বাধিক বেশি চাহিদা সম্পন্ন রক্তের গ্রুপ। আমাদের ভারতবর্ষ তথা বিশ্বে কি হচ্ছে, সবচেয়ে বেশি পরিমাণ রক্ত ও গ্রুপের রক্তের প্রয়োজন হয়। ঠিক আছে,
এই রক্তের বিভিন্ন গ্রুপও আছে এর মধ্যে। কি কি গ্রুপ আছে? রক্তের গ্রুপ কি কি আছে? এ গ্রুপ আছে, বি গ্রুপ আছে, আর ও। এ, বি আর ও, এই তিনটে গ্রুপ আছে। এর মধ্যেও এ গ্রুপের এ পজিটিভ আছে, এ নেগেটিভ আছে, বি গ্রুপের বি পজিটিভ আছে, বি নেগেটিভ আছে, এ বি গ্রুপের আছে, ও গ্রুপের আছে। আচ্ছা, এ বি গ্রুপ, এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এ বি গ্রুপকে কি বলা হয়? সর্বজনীন গ্রহিতা, মানে সবচেয়ে বেশি গ্রহণ করতে পারে কে? এ বি গ্রুপের রক্ত। আর ও গ্রুপের রক্ত কি? সর্বাধিক দাতা বলা হয়। দেখো, সর্বাধিক দান করতে পারে বা দাতা বলা হয়। এরপর হচ্ছে আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টরটা কি? রক্তের মধ্যে দুটি শ্রেণীতে বিভক্ত, ওই যে বললাম পজিটিভ, আরএইচ পজিটিভ, আরএইচ নেগেটিভ। তার মানে কি? এ পজিটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, ও নেগেটিভ, এগুলো হচ্ছে কি? আরএইচ ফ্যাক্টর। তাহলে রক্তদানের ক্ষেত্রে আমাদের কি? রক্তের গ্রুপে মিল ও অমিল। দেখো, রক্তদানের ক্ষেত্রে আমাদের হিসাব করে রাখতে হবে এবং ঠিক রাখতে হবে যে ও পজিটিভ যুক্ত রক্ত ও পজিটিভ যুক্ত ব্যক্তির দেহেই যেন যায়, না হলে কি হবে? সে ব্যক্তির সমস্যা হবে। ঠিক আছে। এরপরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, রক্তের ড্রপিং বা অ্যাথলেটিক এবং অ্যাথলেটিক প্রতিযোগিতা। রক্তের ড্রপিং, ড্রপিং কি? যে এই ডোপিং এর একটা সংস্থা আছে, সেই সংস্থাটার নাম হচ্ছে ওয়াডা, ওয়ার্ল্ড বা বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি। ঠিক আছে। যখন ক্রীড়াবিদরা কি করে, এই রক্ত কি করে আলাদাভাবে পুশ দেহের মধ্যে নেয় ইঞ্জেকশনের মাধ্যমে, নেওয়ার ফলে কি হয়? তাদের দেহে শক্তি বা মানসিক স্থিরতা বৃদ্ধি করতে সাহায্য করে। এর ফলে কি হয়? এইগুলো একটা এক ধরনের ড্রাগ জাতীয় জিনিস, মানে এগুলো নিষিদ্ধ, এইভাবে নেওয়া উচিত, নেওয়া যায় না। তাই এই প্রতিরোধ করতে যে সংস্থাটা আমাদের অগ্রসর হয়েছে সেটার নাম কি হচ্ছে? ওয়াডা, বা এর মাধ্যমেই এগুলো টেস্ট করা হয়। এর খারাপ প্রভাব কি? রক্ত মানে ব্লাড ডোপিং এর খারাপ প্রভাব কি? রক্তের ঘনত্ব বৃদ্ধি করে, হৃদরোগের ঝুঁকি বাড়ায়, স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, লিভারের কিডনির সমস্যা হয়, মানসিক সমস্যা তো হবেই। তারপর আইনি শাস্তি তো দেওয়া হবেই, এগুলো তো থাকবেই। হ্যাঁ, এরপরে পয়েন্টে দেখো দেখো রয়েছে রক্ত সংবহনতন্ত্র। রক্ত সংবহনতন্ত্র থেকে আমরা পরের দিন বাকি ক্লাসটুকু করব।